বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি তাদের সদস্য সংস্থাসমূহের জনবলের উন্নয়ন, তাদের লবিং এবং অ্যাডভোকেসি, বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই সকল তথ্য নিয়ে গবেষণা এবং পারস্পরিক শেয়ারিং এর সাথে সবচেয়ে বড় যে কাজটি করে থাকে সেটা হলো যে বিভিন্ন সোর্স থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ এদের থেকে কিভাবে অর্থ এনে তহবিল এনে এই সেক্টরকে ডেভেলপ করা যায় এই কাজটা করে থাকে। আজকে সিডিএফের 41তম পর্ব এবং এই পর্বটি আজকে আমাদের পল্লীমঙ্গল কর্মসূচি পিএমকে সৌজন্যে আমরা যে দুজন অতিথিকে পেয়েছি, আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ নুরুল আমিন স্যার। নুরুল আমিন স্যার বিভিন্ন ব্যাংকে, বিশেষ করে এনসিসি ব্যাংক, মেঘনা ব্যাংকে তিনি এমডি ছিলেন, তিনি ফাজের চেয়ারম্যান ছিলেন, তিনি এবিবির চেয়ারম্যান ছিলেন। একই সাথে তিনি এই সেক্টরে আসলে একজন বোদ্ধা বললেও কম বলা হবে এবং সর্বশেষ মাইক্রো ফাইন্যান্সের সাথেও তিনি বর্তমানে জড়িত। আমরা একই সাথে আজকে অনুষ্ঠানে পেয়েছি আমাদের কামরুন্নাহার আপা, তিনি পল্লীমঙ্গল কর্মসূচির ফাউন্ডার। আমরা আজকে প্রথমেই চলে যাব আমাদের নুরুল আমিন স্যারের কাছে। স্যার, আপনি দীর্ঘ সময় ব্যাংকিং জগতে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করে আপনি ইউকে থেকে 2টা ডিপ্লোমা নিয়েছেন। এরপরও অনেক আপনার জমা হয়েছে জ্ঞান ভাণ্ডার। এই জ্ঞান ভাণ্ডার নিয়ে আপনি যখন কাজ করেছেন, কাজ করার পরে আপনার মাইক্রো ক্রেডিট সেক্টরের সাথেও নিজেকে সংযুক্ত করেছেন। আমরা আপনার কাছে প্রথমেই জানবো বাংলাদেশের অর্থনীতিতে এই মাইক্রো ক্রেডিট সেক্টরের ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন স্যার? যতগুলো ফাইন্যান্সিং অর্গানাইজেশন আছে, লেন্ডিং অর্গানাইজেশন আছে, সবগুলো অন্তর্ভুক্তিমূলক নয়। ব্যাংক বড় আমাদের লেন্ডিং সেক্টরে কাজ করে, তারা কর্পোরেট সেক্টরে বেশি করে। যদিও সেন্ট্রাল ব্যাংকের অনেকগুলো প্রোগ্রামের মধ্যে আছে। এগ্রিকালচারের একটা কোটা প্রতি বছর দেওয়া হয়, এসএমইর জন্য দেওয়া হয়, এনজিও লিঙ্কেজ প্রোগ্রামের জন্য অবশ্যই দেওয়া হয়। তাদের একটা সর্বসাম্প্রতিক হাউজিংয়ের জন্য এনজিওর মাধ্যমে একটি ফাইন্যান্সিংয়ের গৃহায়ন তহবিল থেকে দেওয়া হয়। এই একটা, আরেকটা হচ্ছে পিকেএসএফ থেকে তারা একটা বড় ফান্ড পেয়ে থাকে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো রেগুলেটেড হয় সেন্ট্রাল ব্যাংকেরই গভর্নর মহোদয়, যেটা চেয়ারম্যান এমআরএ। এই হচ্ছে স্ট্রাকচার মাইক্রো ফাইন্যান্সগুলোর। সব এনজিও কিন্তু মাইক্রো ফাইন্যান্স করে না। তো ফলে যে এনজিওগুলো মাইক্রো ফাইন্যান্স করে এরা অন্তর্ভুক্তিমূলক ফাইন্যান্সিংয়ের সর্বশেষ পর্যায়ে। তার নিচে আর কেউ, মানে ওই মহাজন আর দাদন ছাড়া কেউ আর এই কাজটা করেন না। তো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের ইম্পর্টেন্সটা হচ্ছে এই জায়গায়। আমরা যেই কথাগুলো বলি, রিচ দান রিচেবল, নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড, এই ধরনের যে কথাগুলো, ঋণ একটি অধিকার, এটা কোনো সুযোগ নয়, এটা একটা অধিকার, এই ধরনের কথাগুলো যখন বলি তখন সেটা ব্যাংকগুলোর সঙ্গে সম্পূর্ণরূপে যায় না। ব্যাংক শহর ভিত্তিক বেশি, যদিও সেন্ট্রাল ব্যাংক বছর 10-12 আগে একটি শহর একটি গ্রাম ব্রাঞ্চের নিয়ম করেছেন, উপশাখা দিচ্ছেন, এজেন্ট ব্যাংকিং দিচ্ছেন। এগুলো সবগুলোই ওই আপনার মূল থিম অন্তর্ভুক্তিমূলক অবস্থার জন্যই। তারপরেও আপনি অন্তর্ভুক্তিমূলক অবস্থা করার জন্য কিন্তু আমাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এগুলোরও একটা অন্তর্ভুক্তিমূলক করার উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে একসময় বিল গেটস বলেছিলেন, আমরা ব্যাংক চাই না, আমরা ব্যাংকিং চাই। এইটাই হচ্ছে ব্যাংকিং। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর উপর আমার যেটা সবচেয়ে গুরুত্ব বর্তমান সময়ে বেশি, যে ওই যে রিচ দান রিচেবল, অন্তর্ভুক্তিমূলক কাজের জন্য তারা যে কার্যক্রমগুলো করে, তারা ব্যাংক, পিকেএসএফ এই সোর্সগুলো থেকে টাকা আমানত বা টাকা সংগ্রহ করে, লোন করে তারা গ্রামে গঞ্জে তাদের এই পিপলগুলোকে এই সুপারভাইজড এবং মনিটরিং বেসড এই লোনগুলো দিয়ে থাকে। কামরুন, আপনি শিক্ষা জীবন শেষ করে ভালো একটা চাকরিতে যেতে পারতেন। আপনি চাকরিতে না গিয়ে আপনি চলে এসেছেন সমাজ কল্যাণমূলক কাজে। তো সমাজ কল্যাণমূলক কাজে আসার ক্ষেত্রে আপনাকে
কি কি ফ্যাক্টরগুলো কাজ করছে, যে কারা আপনাকে এই বিষয়ে উৎসাহ করেছে, বা আপনি কিভাবে উৎসাহিত হয়ে এই জনকল্যাণের দিকে নিজেকে এগিয়ে নিলেন? পল্লী মঙ্গল কর্মসূচিটা আমার হাজব্যান্ড রেজিস্ট্রেশন নিয়েছিল, ওরা ওর লাইক মাইন্ডেড কিছু ফ্রেন্ডসদের সাথে নিয়ে রেজিস্ট্রেশন করার পরে ওরা কিছুদিন কাজ করেছিল আর কি। এটার বন্যার কারণে কিছু রিহ্যাবিলিটেশনের কাজ তারা করেছিল। তো সেই সূত্রে আমি ওদের এই কাজগুলি পর্যবেক্ষণ করার একটু সুযোগ পেয়েছি আর কি। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড তার নিজস্ব বিজনেসের মধ্যে জড়িয়ে পড়েছে, তো ওইদিকে সময় টময় দিতে পারেনি, তো থেমেছিল। তো গ্রামের কিছু সংখ্যক যারা নাকি আমাদের ইয়েতে ছিল আর কি, এই এনজিওটার সাথে জড়িত ছিল, তারা আবার এসে রিকোয়েস্ট করলো যে ভাইয়া এই কাজটা কিভাবে করা যায়। তো ও তো বললো যে আমি তো সময় দিতে পারবো না। তখন আর কি আমার উদ্বুদ্ধ করলো যে আপা আপনি আসেন এটার মধ্যে, আপনি জড়িত হন এই ইয়েটার তখন মধ্যে। ফান্ডিংটা কিভাবে পেলেন, কারা ফান্ডিং? তখন কোনো ওরা নিজেরাই, বললাম যে ওরা লাইক মাইন্ডেড কিছু ওর ফ্রেন্ডসদের সাথে নিয়ে ওরা কাজটা করেছিল আর কি। পরবর্তীতে কারা আপনাকে ফান্ডে সহায়তা করে? তারপরে পরবর্তীতে আমি যখন এটার সাথে জড়িত হলাম, তখন আমি নেদারল্যান্ডের কিছু ডোনার পেয়েছিলেন? কিছু ডোনার না, একটা ডোনার ছিল ওই কারিতাসের মাধ্যমে আর কি। কারিতাসে গেলাম, কারিতাসে যে ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কিভাবে আমরা এটা কাজ করতে পারি। তো ইন দ্য মিন টাইম আমরা কিছুটা কয়েকটা স্কুল করেছিলাম আর কি, সেট আপ করেছিলাম, হ্যাঁ, এডুকেশনের দিকে। তো ওইটা করার সুবাদে তাদের সাথে পরিচয় হয় এবং এখান থেকে কাজগুলি শিখি যে। পিকেএসএফ এর সাথে আপনাদের ফান্ডিং রিলেশন কিভাবে হলো? আমাদের ওই যে ওদের সাথে যখন করলাম তখন পিকেএসএফ অ্যাপ্লাই করলাম আর কি। অ্যাপ্লাই করার পরে ওদের কাছে গেলাম, যে বললাম যে এরকম এরকম আমরা করতেছি, আপনারা যদি একটু আসতেন তাহলে খুব ভালো হতো। তো ওনারা খুবই কোঅপারেটিভ, ওনারা বললেন আমাদের কথা, হ্যাঁ সাড়া দিয়েছেন, এবং ওনারা গেলেন আমাদের এখানে এলাকায় গেলেন। যাওয়ার পরে ওনারা দেখলেন যে আমাদের স্কুলগুলি ভিজিট করে এসছেন। তো ওনারা স্কুলগুলি ভিজিট করে এসে আমাকে তো বললো যে আপনারা তো স্কুল করেন, আপনারা তো মাইক্রো ক্রেডিট করেন না, তো আপনাদের তো এরকম অভিজ্ঞতা নাই, সুতরাং এটা তো আপনাদের দেওয়া যাবে না, অভিজ্ঞতা লাগবে। হ্যাঁ ওইটা তখন, হ্যাঁ আমি তখন সার্চ করতে আরম্ভ করলাম, তাহলে কিভাবে এটা করা যায়, কিভাবে পাওয়া যায়, এটার উপর আমার কিছু অভিজ্ঞতা লাগবে, কিছু ট্রেনিং লাগবে, শিক্ষণীয় বিষয় আছে, এটা কিভাবে করা যায়। তো আমি ওদের কাছ থেকে গিয়ে বললাম যে আমার একটু ধারণা দেন এটা কিভাবে। তখন ওনারা আমাদের খুব কোঅপারেটিভ। আমরা আবার আপনার কাছে আসবো, আমি আবার স্যারের কাছে চলে যাই। স্যার, আপনি তো জানেন যে যেটা আপনি একটু আগে বলেছিলেন যে ইনক্লুসিভ ফাইন্যান্স আসলে ব্যাংক করে না, যে একটা পরিবারের মার্জিনাল পিপলদের মানে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ সব মিলে কাজগুলো অ্যাকচুয়ালি মাইক্রো ফাইন্যান্সই করে। তো মাইক্রো ফাইন্যান্সের স্যার ফান্ডের একটা সীমাবদ্ধতা আছে, এবং এরা তাদের মেম্বারদের যে সঞ্চয় এটা এবং তাদের যে ইনকাম সারপ্লাস হয় ওইটা একটা অংশ, এবং এরপরে ব্যাংকের কাছে হাত পাততেই হয়। পিকেএসএফ টোটাল ফান্ডের 6-7% এখন প্রোভাইড করে। গ্রামে যেহেতু ব্যাংকগুলো স্যার আপনি জানেন পাকা রাস্তার পরে আর যায় না, সেখানে আমাদের মাইক্রো ফাইন্যান্স সেক্টর যায়। তো মাইক্রো ফাইন্যান্স সেক্টরের সাথে ব্যাংকিং সেক্টরের অন্যটা কিভাবে তৈরি হলে যে গার্মেন্ট সেক্টর বা অন্যান্য সেক্টরের মতো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সেই লিঙ্কেজটা মাইক্রো ফাইন্যান্স সেক্টরের সাথে করা যায়, এটা যদি আপনি একটা পরামর্শ আমাদেরকে দেন। মাইক্রো ফাইন্যান্সগুলো রিয়েলি অন্তর্ভুক্তিমূলক যে কাজটা করে, এই কাজটা করার ক্ষেত্রে ব্যাংক সরাসরি আমার মনে হয় খুব বেশি দিন আগে খুবই উৎসাহিত ছিল না। সেন্ট্রাল ব্যাংক একটা সময়ে এগ্রিকালচারের জন্য ইয়ারলি বাজেট করে দিলেন, ব্যাংকগুলোকে বাধ্য করলেন ডাইরেক্টলি দেওয়ার জন্য, এবং প্রয়োজনে এনজিওগুলোকে ইউজ করার জন্য যারা মাইক্রো ফাইন্যান্স করেন। এবং মাইক্রো ফাইন্যান্সকে রেগুলেট করার জন্য কিন্তু এমআরএটা প্রতিষ্ঠা করা হলো, যেটা চেয়ারম্যান গভর্নর মহোদয় করা হলো। তো ফলে হচ্ছে কি এদের দিকে নজর আসতে শুরু করলো। অল্টারনেটিভ বলতে আমরা খুব সিম্পল বলি যে এই মাইক্রো ফাইন্যান্সগুলো কিন্তু আসলে মাইক্রো লেভেলে কাজ করে। এসএমই একটা বোর্ড কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জে টাকা সংগ্রহের জন্য দিচ্ছে, এটা এসএমইকে, স্মল অ্যান্ড মিডিয়ামকে। কিন্তু মাইক্রো ফাইন্যান্সের জন্য কোনো অল্টারনেটিভ সোর্সগুলো ক্রিয়েট করা হয় না। এসএমইকে ফাইন্যান্সিং করায় মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর পক্ষে সম্ভব না। তারা একদম গ্রাস লেভেলে, গ্রাস রুটে কাজ করে, এবং মেইনলি এগ্রিকালচার, মৎস্য, গ্রোসারি, গরু পালন, হাঁস মুরগি পালন, এই বিষয়গুলি নিয়ে বেশি ডিল করে। সেই ক্ষেত্রে কিছু কিছু কমার্শিয়াল ব্যাংকের এগ্রিকালচার ডেফিনেশনে যেটা পড়ে, এই টাকাটা এদের মাধ্যমে যায়। পিকেএসএফ এখানে একটা উল্লেখযোগ্য কাজ করে।
আমরা মেনলি স্যার জানতে চাচ্ছিলাম যে ব্যাংকগুলোকে আপনি কিভাবে এমএফআইয়ের সাথে ট্যাগ করে যে ব্যাংকের একটা অংশ এমএফআইদের জন্য বরাদ্দ রাখা যেতে পারে ফর রুরাল ডেভেলপমেন্ট স্যার। আমি আপনাকে কিছুটা দুঃখের সঙ্গেও বলবো, আবার কিছু কিছু ব্যাংক এ ব্যাপারে উৎসাহী, কিছু কিছু উৎসাহী নয়। বাংলাদেশ ব্যাংকের কিছু ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে সিএসআর হয় এমন কিছু লোনও তোমরা দিতে পারো। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে কিন্তু উল্লেখ করা আছে এই খাতে তোমরা সিএসআর থেকেও লোন দিতে পারো কিছু। কিন্তু আপনি যখন বেশি লোকরে কাভার করবেন, গ্রাসরুট লেভেলে যাবেন, তখন আপনার ফান্ড সাপোর্টটা একটু স্ট্রং থাকতে হবে। সেক্ষেত্রে বড় এমএফআইগুলো কিন্তু বেশি টাকা পাচ্ছে, 200 কোটি টাকাও পাচ্ছে, এমন এনজিও বা এমন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে 100 কোটি পাচ্ছে, বিনা দ্বিধায় পাচ্ছে, অ্যাপ্লাই করলে পাচ্ছে। পিকেএসএফও ওদেরকে এই পরিমাণ লোন দিচ্ছে। শুরু যারা বা নিচের দিকে যারা আছে, যারা করতে চায়, আগাতে চায় এবং আরও ইনক্লুসিভ করতে চায়, এদের একটু সমস্যা হচ্ছে। আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকের একটু গাইডলাইন করা উচিত দেশের স্বার্থে, এবং যে ওই যে নো ওয়ান লেফট বিহাইন্ড, এই স্বার্থে আমার মনে হয় একটা আগায় আছে। এক দ্বিতীয় একটা কথা, কিন্তু একটা অর্থনৈতিক একটা থিওরিও আছে যে আপনি মোর অ্যাক্সেস টু ক্রেডিট দেন, আর ওই জিনিসটা যেন অতিরিক্ত অন্য কেউর কাছে না যায়, মানে হোমোজেনাস ডেভেলপমেন্ট, এবং এরকম একটা মানে চেক অ্যান্ড ব্যালেন্স করে। এই লোনগুলোর একটা সমস্যা, ব্যাংকগুলো মনে করে এগুলো কোলাটারাল না, এই লোকগুলো কিছু ডকুমেন্ট দিতে পারে না। কোলাটারাল চাইলে দেখা যাচ্ছে যে বাপের সম্পত্তি, বাপ মারা গেছে, অনেক সমস্যা হয়, করতে চায় না। ফলে হচ্ছে কি এইটাকে একটা দৃষ্টিভঙ্গি দিয়ে এমনভাবে দেখতে হবে যে আমরা এই সেক্টরটাকে উঠে নিয়ে আসার জন্য আমরা করব। এনজিও চুজ করার সময় এমএফআইগুলো ক্যালকুলেট করে, একটা হলো পার পোর্টফোলিও অ্যাট রিস্ক, আর একটা হলো এনপিএল, নন পারফর্মিং লোন। আমি মনে করি একটা এনজিওর যদি 2% থেকে 5% এনপিএল থাকে, পার যদি 7 থেকে 10% মধ্যে থাকে, ওই এনজিওর ওই এমএফআই এর হিস্ট্রি দেখে তাকে আমার মনে আরো সাপোর্ট দেওয়া উচিত। দর্শক শ্রোতা, চলুন আমরা এখন পল্লী মঙ্গল কর্মসূচির বিভিন্ন কর্মকাণ্ডের একটি ভিডিও চিত্র দেখে আসি। পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে অলাভজনক সংস্থা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। 1988 সালে প্রতিষ্ঠা পরবর্তী 1993 সাল থেকে পিএমকে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম শুরু করে। বর্তমানে সংস্থা দেশের 34টি জেলায় প্রায় 4 লক্ষ জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র অর্থায়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। স্বল্প শিক্ষিত তরুণ জনগোষ্ঠীকে উপযুক্ত জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে পিএমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, পিটিটিআই। উক্ত ইনস্টিটিউটে পিকেএসএফ এর স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SEIP প্রকল্পের আওতায় ইতিপূর্বে সিভিং মেশিন অপারেশনস এবং তরুণ ও স্বল্প শিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা ও কোভিড-19 ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে রেস প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান পরবর্তী কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজ PACE প্রকল্পের আওতায় জিরাবস্থ সংস্থার নিজস্ব ভূমিতে ফ্লোরাল বায়োটেক টিস্যু কালচার ল্যাব স্থাপন করা হয়েছে, যেখানে টিস্যু কালচার পদ্ধতিতে ফুলের চারা উৎপাদন করা হচ্ছে। ঋণ গ্রহীতা সদস্যদের পরিবার এবং স্থানীয় জনসাধারণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত হচ্ছে কমিউনিটি স্বাস্থ্যসেবা কার্যক্রম। সংস্থার নিজস্ব অর্থায়নে এপ্রিল 2015 সালে 50 শয্যা বিশিষ্ট পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হয়। স্বল্প আয়ের গার্মেন্টস শ্রমিকদের স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় প্রায় 30টি গার্মেন্টসের সহিত সমঝোতা চুক্তি এবং আরও উন্নততর চিকিৎসা সেবা নিশ্চিতকরণের প্রয়োজনে পার্শ্ববর্তী কয়েকটি উন্নত হাসপাতালের সহিত সমঝোতা চুক্তি করা হয়েছে। দক্ষ স্বাস্থ্য সেবিকা তৈরির লক্ষ্যে অক্টোবর 2022 সালে প্রতিষ্ঠা করা হয় পিএমকে নার্সিং কলেজ, যার অধীনে বর্তমানে 4 বছর মেয়াদী বেসিক BSc ইন নার্সিং ও 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স
এবং 2 বছর মেয়াদী পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স চলমান রয়েছে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সুবিধা প্রদানের লক্ষ্যে সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম দেওয়ান আব্দুল মান্নানের নামকরণে দেওয়ান আব্দুল মান্নান শিক্ষাবৃত্তি এবং উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে উচ্চশিক্ষাবৃত্তি কার্যক্রমও চলমান রয়েছে। সকল কার্যক্রমে গতিশীলতা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল ক্ষেত্রে স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। দক্ষ নেতৃত্বে অভিজ্ঞ কর্মী বাহিনীর সমন্বয়ে সংস্থার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে এবং থাকবে। পল্লী মঙ্গল কর্মসূচির প্রকল্পের মাধ্যমে আমি যে দক্ষতা আমি অর্জন করেছি, এই দক্ষতার মাধ্যমে আমি নিজে উদ্যোক্তা হওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে ছোটবেলা থেকেই আমার মোবাইল সার্ভিসিং শেখার প্রতি অনেক আগ্রহ ছিল। আমি আমার গুরুর মাধ্যমে আমি 6 মাস এখানে ট্রেনিং করে আমি একটা দোকান দিছি। তো মানে নার্সারিটা এখন অনেক বড় হয়ে গেছে। মঙ্গলে আমাকে যদি সাহায্য এইভাবে না করতো তাহলে আমি এত উপরে উঠতে পারতাম না। পল্লীমঙ্গল কর্মসূচির অনেকগুলো কাজ আছে, আমরা দেখেছি নট অনলি মাইক্রো ক্রেডিট, সাথে এডুকেশন আছে, আপনাদের হেলথ আছে। আপনি যদি টোটাল আপনার কার্যক্রমটা একটু তুলে ধরেন যে যেটা আমরা মনে করব যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আসলে পিএমকে বেশ কাজ করছে, শুধু কেবল মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করছে না, সংক্ষেপে যদি একটু বলেন। মাইক্রো ফিন্যান্সের সাথে সাথে আমরা ট্রেনিংটা করছি, ট্রেনিংটা দিচ্ছি। আমাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেই ট্রেনিংটা দিচ্ছি। নট অনলি শুধু আমাদের স্টাফদের, বাইরের লোকদেরও দিচ্ছি। আমাদের কিছু প্রজেক্ট, যারা প্রজেক্ট বেস যে ইয়েগুলি আছে তাদেরও দিচ্ছি। তাছাড়া আমাদের একটা হসপিটাল আছে, এটা 50 শয্যা বিশিষ্ট, আপাতত আরম্ভ হয়েছে এবং স্পেশালিস্ট ডাক্তার আছেন। আপনাদের মাইক্রো ফাইন্যান্সের যারা ক্লায়েন্ট ওরাই কি এখানে আসতে না পারে না, না সবার জন্য? সব লেভেলের মাইক্রো ফাইন্যান্স ক্লায়েন্টের জন্য কোনো হ্যাঁ সাবসিডি আছে কিনা? সাবসিডি আছে। আমরা ওদের বেশ প্রায় 25 to 30% ওদের ডিসকাউন্ট দিই। তাছাড়া আমাদের কমিউনিটি বেসড হেলথ কেয়ার সার্ভিস আছে, যেটা ধরেন প্রায় 52 জন স্যাকমোর মাধ্যমে আমরা আমাদের যে 42টা যে ডিস্ট্রিক্টে আমরা কাজ করতেছি। প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের প্রায় 50 সার্ভিস যেটা দিচ্ছেন হেলথে, সেখানে আপনারা ওদের কাছ থেকে কোনো অর্থ বা টাকা নেন কি না, কোনো টাকা নেওয়া হয় না। এটা আমরা শুধু তাদের একটা বই দিই, একটা বইয়ের মাধ্যমে ওই বইয়ের একটা দাম রাখা হয়, শুধু 200 টাকার মতো একটা দাম রাখা হয়। কিন্তু তার ফ্যামিলি এবং তার যত আত্মীয় স্বজন আছে তারা এর মাধ্যমে, এই বইয়ের মাধ্যমে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নেয়। স্যাকমোরা প্রতিটা ঘরে যে তারা তাদের হেলথ চেক আপ করতেছে। আপনি কতগুলো রিজিয়নে ভাগ করে এই কাজটা করতেছেন এখন? আমাদের এখন যে 10টা প্রায় জোন আছে। আমাদের যে ক্যাম্প হয়, ফ্রি ক্যাম্প হয়, চক্ষু হয়। আমরা প্রতি মাসে প্রায় 30 থেকে 35 জন প্রতি মাসে আমাদের চক্ষু অপারেশনে কাজ করতেছে। আপনাদের আরেকটা কাজ আমরা শুনেছিলাম যে গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে ওদের থাকার জন্য আপনারা একবার একটা ডুয়েলিং ব্যবস্থা করার কাজ হাতে নিয়েছিলেন। জি জি, লাস্টে কি আপনারা সফল হতে পেরেছিলেন? আমরা এটা বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আর কি বলেছিল তারা দিবে দিবে, একটু আগে বলছেন। কিন্তু স্যার এটা আমরা পাইনি। এটা আমরা পাইনি কারণ হচ্ছে তখন জানি কি একটা পলিটিক্যাল একটা আনরেস্ট সিচুয়েশন চলতেছিল। তখন আমরা নিজেদের অর্থায়নে এটা আরম্ভ করেছিলাম। নিজেরা ভবন করেছি। হ্যাঁ, নিজেরা ভবন। সেই ভবনে এখন কি আছে? না, তখন আমরা অনেক চেষ্টা করেছি ওদের আনার জন্য, অর্গানাইজ করার জন্য। এখন কিভাবে ইউটিলাইজ হচ্ছে ভবন? এখন ওইটার মধ্যে আমরা একটা করছি, এটা 4 বছর আমরা খুব চেষ্টা করেছি করার জন্য, কিন্তু ওদের একসাথে আমরা ওরা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন, যেমন ওরা আসতে সন্ধ্যার পরে আসতে হলে কোথায় এটা এন্ট্রি করে আসতে হবে বা কোথায় গেল সেরকম একটা চাই না। তখন আমরা অনেক চেষ্টা করার পর 4 বছর পরে আমরা এটা ডিসিশন নিলাম যে আমরা এখানে একটা নার্সিং কলেজ করব। হ্যাঁ, একটা নার্সিং কলেজ। এখন তো আমরা নার্সিং ইনস্টিটিউট ভালোভাবে চলছে ইনশাআল্লাহ। এখান থেকে কেউ আপনাদের হাসপাতালে চাকরি দেন? অবশ্যই। আপনি জানেন মাইক্রো ক্রেডিট সেক্টর একটা লোয়ার লেভেলের ফাইন্যান্সিং সেক্টর, এবং এখানে যে টোটাল আপনার ফান্ড আছে, ফান্ডের পরিমাণ ব্যাংকিং সেক্টরের লোন অ্যান্ড অ্যাডভান্সের 13 থেকে 14 ভাগের 1 ভাগ। তার মানে এখানে আছে 17.5 ট্রিলিয়নের মতো ব্যাংকিং সেক্টরে, আর এখানে আছে স্যার 2 পয়েন্ট সামথিং। তো এইটার ক্ষেত্রে আমরা মনে করি যে মাইক্রো ক্রেডিট সেক্টর যদি আলাদাভাবে একটা মার্কেট ক্রিয়েট হইতো এবং ব্যাংকিং সেক্টর যদি আলাদাভাবে মার্কেট ক্রিয়েট হইতো, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল মার্কেটে যদি আলাদা হইতো, এই 3টা মার্কেটকে সুন্দরভাবে যদি আমরা ডিমার্কেট করে যদি আপার লেভেল বা আপার থ্রেশহোল্ড এবং লোয়ার থ্রেশহোল্ড এগুলো যদি আমরা ভাগ করি,
তাহলে আমাদের অর্থনীতিটা কেমন হতে পারে বা এটা কি আদৌ করা সম্ভব কিনা স্যার? আমাদের ক্যাপিটাল মার্কেটে একটা আছে যে স্টক এক্সচেঞ্জ, দুটা স্টক এক্সচেঞ্জ আছে। তারপরে ক্ষুদ্র না ঠিক এসএমইকে ফাইন্যান্সিং করার জন্য একটা এসএমই বোর্ড ক্রিয়েট করা হয়েছে, জি স্যার। যেটা 30 কোটি টাকার উপরে Foundation, হইলেই national foundation এই করেছে। টাইপের, হ্যাঁ এই টাইপ হইলে 30 লাখ টাকা পর্যন্ত যারা ক্যাপিটাল মার্কেটে যাদের ইনভেস্টমেন্ট আছে তারা এই শেয়ারগুলো কিনতে পারবে। দুঃখজনক হলো ওই মার্কেটটার অবস্থা খুব খারাপ। আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের স্টক এক্সচেঞ্জে 360টা কোম্পানি আছে, জি, প্লাস বন্ড টন্ড মিলে আরও প্রায় অনেকগুলো 500-র উপরে ট্রেডিং হয়, মিউচুয়াল ফান্ড টন্ড সহ। কিন্তু এই জায়গায় অনলি 20টা কোম্পানিকে তারা দিয়েছেন। ফাইন্যান্স করতেছে। আমাদের স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজেশন হলো প্রায় 7 লাখ কোটি টাকা, এইটার ক্যাপিটালাইজেশন মধ্যে 2,500 কোটি টাকা। মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থা একটা এসএমই বোর্ড ক্রিয়েট করার পরেও। ফলে এই দিকে মানুষের হয় আগ্রহ নাই, নাহলে কন্ডিশনসগুলো ফুলফিল করতে পারে না। কারণ আপনি নিচের দিকে নামার চেষ্টা করছেন, কিন্তু সেইভাবে দৃষ্টিভঙ্গি, সেভাবে মানুষের প্রস্তুতি বা সেভাবে আমাদের তলানি থেকে অতটুকু উঠে এসে এটাকে অ্যাবিল করা অনেক সময় সম্ভব হয় না। ফলে এসএমই বোর্ডের অবস্থা খুব প্রগ্রেস খুব ভালো না, গত 2 বছর থেকে একেবারেই বন্ধ। একটা কেউ ইকুইটি কালেক্ট করতে এখানে আসে না। ডিমার্কেশনটা কিভাবে হতে পারে আমরা সেটা এখন আপনি আসেন মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে, আমার মনে হয় না ক্যাপিটাল মার্কেট থেকে আপনি আর কোনো টাকা সংগ্রহ করতে পারবেন। আরেকটা কথা আপনাকে বলি, আপনি আপনার তো অভিজ্ঞতা আছে এটা নিয়ে, এমআরএ মাইক্রো ফাইন্যান্স অথরিটি একটা সময় সেন্ট্রাল ব্যাংকের কাছে 100-200 টাকা চেয়েছিল, 100-200 কোটি টাকা। এই পিকেএসএফ এর তো অনেক বড় করে কাজ করে ছোট করে কাজ করার জন্য, কিন্তু সেন্ট্রাল ব্যাংক সেটা এমআরএকে ওই ক্যাপিটালটা দেয় নাই। রেগুলেটরের কাজ করবে, রেগুলেটরের কাজ করুক, এটা আপনি জানেন। ফলে হচ্ছে কি যে আপনি যে ওদেরকে ফাইন্যান্স করার জন্য কোন স্তরে কিভাবে করবেন, একমাত্র সোর্স পিকেএসএফ এবং ব্যাংকগুলোকে আরও ইনক্লুসিভ করার জন্য ড্রাইভ না করলে এটা আমি ক্যাপিটাল মার্কেট বলেন, গভর্নমেন্টের এই ধরনের কাজগুলো অন্যরকম। সেটা হচ্ছে যে ইনসেন্টিভ, সাবসিডি, মানে আপনি বলতেছেন স্যার বিষয়টা আসলে এত সহজ না। এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের টাকা জোগাড় করার সোর্সটা খুবই সীমিত। স্যার আমি আপনাকে এক বাক্যে আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাইবো, যে আমরা যদি মার্কেটের আপার লেভেলের লোন সাইজ এবং ব্যাংকিং সেক্টর লোয়ার লেভেলের লোন সাইজ, এখানে কি আমরা কোনো কাট লাইন টানতে পারি কিনা? একইভাবে ক্যাপিটাল মার্কেট যেখানে এখন ব্যাংকিং সেক্টর ক্যাপিটাল মার্কেটে গিয়ে ধরা খাওয়ার মতো অবস্থা, ব্যাংকিং সেক্টরের আপার লেভেল এবং আমাদের ক্যাপিটাল মার্কেটের লোয়ার লেভেল, এখানে কোনো কাট টানা যায় কিনা? আপনার প্রশ্নের মধ্যে কিছুটা উত্তর নিহিত আছে, খালি সংখ্যাটা নাই। আপার লিমিট লোয়ার লিমিট আপনি বলছেন। আমি নতুন একটা প্রস্তাব এখানে যেতে পারি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে। সেটা হচ্ছে অনেক দিন থেকে কথা হচ্ছে এসএমই এদের জন্য একটা ভিন্ন ব্যাংক দেওয়া যায় কিনা। সিএমএসএমই, এখন তো এসএমই আর এসএমই নাই, সিএমএসএমই হয়ে গেছে। কটেজ চলে আসছে, মাইক্রো, এই যে মাইক্রো যেটা নিয়ে আমরা আলাপ করছি, আর এসএমইতে স্মল মিডিয়াম আছেই। আইদার সেন্ট্রাল ব্যাংকটা উইং হতে হবে, নাহলে ব্যাংকগুলোতে স্পেসিফিক্যালি এই সেক্টরে মানে এটা করা সম্ভব, এটা করা সম্ভব। থ্যাংক ইউ স্যার। আমি আসলে আপনার কাছ থেকে ঠিক এই উত্তরটাই জানতে চাচ্ছিলাম যে এটা করা সম্ভব কিনা। আপনি দীর্ঘদিন সোশ্যাল ওয়েলফেয়ার থেকে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছেন, এনজিও ব্যুরো থেকে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছেন, এরপর রেগুলেটর হিসাবে আপনার জয়েন্ট স্টক এসে, রেগুলার হিসাবে আপনার এমআরএ এসছে এবং কোয়াসি রেগুলেটর হিসেবে পিকেএসএফ এসছে। আপনি এরপরে সিডিএফকে আপনি আমাদের যে নেটওয়ার্কিং এজেন্সি হিসাবে নিয়েছেন, এই সবাই কাছ থেকে আপনার প্রত্যাশা কি? আমরা যে মাইক্রোফিন্যান্সটা করি, আমরা শুধু এই যে ধরেন পিকেএসএফ থেকে ফান্ড পাই, তারপর ইদানিং ব্যাংকের থেকে পাচ্ছি। আগে কিন্তু আমরা ব্যাংকের থেকে পেতাম না, এই সুযোগটা আমাদের ছিল না। আমাদের যে সদস্যরা আছে শুধু তাদের কাছ থেকে আমরা সঞ্চয়টা কালেক্ট করতে পারি, আমরা কিন্তু বাইরে থেকে কালেক্ট করতে পারি না। কি চাচ্ছেন আপনি? আমরা চাচ্ছি যদি এটা ওভারঅল সবার জন্য এটা খুলে দেওয়া হতো, সেভিংস ডোরটা খুলে দেওয়া হতো, তাহলে আমাদের কিন্তু মানে সুবিধা হতো আর কি। থ্যাংক ইউ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সময় দিয়ে আমাদের আজকে এখানে এসেছেন, স্যারকে ধন্যবাদ জানাতেই হয়। শুধু দর্শকবৃন্দ, আজকে যে দুজন অতিথি আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম, যেটা আমাদের সেক্টরের উন্নয়নে কাজে লাগবে। ভবিষ্যতে আমরা বিজ্ঞ, বিশেষ করে মাইক্রো সেক্টরে যারা অভিজ্ঞ, তাদেরকে নিয়ে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ততদিন ভালো থাকেন,
সুস্থ থাকবেন।